বাকি যে বড় খবরে আমরা চোখ রেখেছি, দেশ জুড়ে প্রতিবাদের মুখে পড়ে 3টি কৃষি আইন প্রত্যাহার করে নিল কেন্দ্র। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কৃষকরা এবার খেতে ফিরে আসুন, এমনটাই আবেদন জানালেন তিনি। কি বলেছেন আসুন শুনবো। गुरु नानक देव जी का पवित्र प्रकाश पर्व है। ये समय किसी को भी दोष देने का नहीं है। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम तीनों कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। साथियों, मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं। এই প্রসঙ্গে আলোচনায় আসবো। আমার সঙ্গে 4 অতিথি এই মুহূর্তে রয়েছেন। কংগ্রেস নেতা আব্দুল মান্নান রয়েছেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। আমি প্রথমেই মান্নানদার কাছে আসবো। মান্নানদা, কি বলবেন? আজকের এই দিনটার জন্য দীর্ঘ প্রতীক্ষা ছিল। আমরা জানি চলতি মাসের 26 তারিখেই কৃষি আন্দোলন 1 বছর পূরণ করবে। এর মধ্যে একাধিক ঘটনা ঘটে গিয়েছে, রাজনৈতিক টালবাহানা হয়েছে, তরজা হয়েছে, তারপরে আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য। সামনেই আমরা জানি উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে, পাঞ্জাবেও নির্বাচন। এটা মোদিজির কোনো মহানুভবতা নয় বা গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন নয়। এটা মোদিজি যেভাবে কৃষক আন্দোলন দমন করার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়েছেন, আজকে জনরোষ থেকে ভীত হয়ে মানুষের আক্রমণের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আক্রমণ করতে পারেননি, অগণতান্ত্রিক পদ্ধতিতে আক্রমণ করেছেন। তার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে। তার মন্ত্রীরা গিয়ে পিছিয়ে বেড়েছেন, কৃষকদের দিকে কৃষকদের খুন করেছেন। তার মন্ত্রীরা, তার দলের সরকার, তার মুখ্যমন্ত্রী সবাই জড়িত। গোটা বিজেপি পার্টি এবং তার কিছু সহযোগী দল, তারা যেভাবে কৃষক আন্দোলনকে দমন করার জন্য সারা ভারতবর্ষে অনেক প্রয়াস চালিয়েছেন, ব্যর্থ প্রয়াস হয়েছে, সব কিছু ব্যর্থ হয়েছে। আজকে মোদিজি অনুতপ্ত নয়। যদি সত্যি অনুতপ্ত হতেন তাহলে তিনি যাদের অত্যাচারে কৃষকরা খুন হয়েছেন, কৃষকরা আন্দোলন করতে গিয়ে যে সমস্ত মা বোনেরা তারাই নিজেদের ইজ্জত হারিয়েছেন, যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, অবিলম্বে সেই সমস্ত অপরাধীদের মোদিজি শাস্তি দেন। তার সেই সমস্ত মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এমনকি মুখ্যমন্ত্রী যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। তাহলে বুঝতে পারবো মোদিজি অনুতপ্ত। এটা অনুতপ্ত নয়, মানুষের চোখে ধোঁয়া দেওয়ার জন্য, মানুষকে প্রতারণা করার জন্য আরেকটি নতুন ফোন দিয়ে রেখেছেন। সামনে নির্বাচন, এটা রাহুল গান্ধী অনেক আগেই বলেছিলেন যে নির্বাচন আসবে যখন, তখন ঠিক সব উইথড্র করে নেবেন। দেবাঞ্জন বাবুর কাছে আসবো। দেবাঞ্জন বাবু, শাস্তি, এই প্রশ্ন মায়াবতী কি বলছেন আমরা একবার শুনে নি। বিএসপি নেত্রী মায়াবতী। समर्थन मूल्य देने संबंधी राष्ट्रीय कानून बनाने की एक खास मांग भी, इनकी एक खास मांग भी अधूरी पड़ी है, जिसके लिए बीएसपी की मांग है कि केंद्र सरकार आने वाले संसद के शीतकालीन सत्र में इस संबंध में कानून बनाकर किसानों की इस मांग को भी जरूर स्वीकार करे। इतना ही नहीं, बल्कि बीएसपी की शुरू से ये मांग रही है कि खासकर खेती किसानी व किसानों के मामले में कोई भी नया कानून बनाने से पहले उनसे सलाह व परामर्श आदि जरूर करना चाहिए। चाहे तो स्टेट गवर्नमेंट बनाए, चाहे सेंट्रल गवर्नमेंट बनाए, किसानों को लेकर, उनकी खेती किसानों को लेकर तो कोई भी कानून बनाते, कोई नया कानून लाते हैं तो केंद्र और राज्यों की सरकारों को चाहिए कि किसानों से वो विचार विमर्श जरूर करें, ताकि किसी भी गैर जरूरी विवाद से देश को
व राज्यों को भी बचाया जा सके। বিএসপি নেত্রী মায়াবতীর বক্তব্য আমরা শুনলাম। আমি দেবাঞ্জন বাবুর কাছে আসবো। দেবাঞ্জন বাবু, নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। এক, মায়াবতী যে কথা বললেন যে কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের স্বার্থে যদি কোনো নতুন আইন আনা হয় তাহলে সেটা পরামর্শ বা আলোচনা করে কেন আনা হয়নি, এই প্রশ্ন তারা তুলছেন। এবং তার পাশাপাশি মান্নানদা যে কথা বললেন যে শাস্তি কি হবে, যে সমস্ত মন্ত্রীপুত্র সাংসদ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কি শাস্তি হবে আদৌ? না, দেখুন, ভারতবর্ষ এমন একটি দেশ, কৃষি প্রধান দেশ। যদিও আমরা এখন উন্নয়নশীল হচ্ছে, আমাদের শিল্পের বিকাশ হচ্ছে, কিন্তু ডেফিনেটলি ভারতবর্ষে স্পেশালি কৃষি রিলেটেড যদি কোনো আইন আনতে হয় সেক্ষেত্রে কিন্তু কৃষকদের কনফিডেন্সে নিয়েই আনা উচিত। সেটা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই বলতে পারি, এখানে রাজনৈতিক দেবাঞ্জন বাবু একটু বিরত করে অরবিন্দ কেজরিওয়াল কি বলছেন শুনবো। इंसानियत के लिए अपना पूरा जीवन बहुत कुछ किया और सबका फर्ज है कि उनके बताए हुए रास्ते पे चलें। हम भी पूरी कोशिश करते हैं, अपनी सरकार भी उन्हीं के बताए हुए संदेश पे हम चलाएं और अपना जीवन भी उन्हीं के बताए हुए रास्ते पे करें। आज गुरु पर्व के अवसर पे बहुत बड़ी खुशखबरी मिली। किसानों का जो 1 साल से आंदोलन चल रहा था, 700 से ज़्यादा किसान शहीद हुए थे। आज किसानों को बहुत बड़ी सफलता मिली है। मैं देश भर के किसानों को बहुत बहुत बधाई देना चाहता हूँ। जो उनका संघर्ष जो है वो रंग लाया। मैं सभी देश के किसानों को बहुत बहुत बधाई देना चाहता हूँ। আমি আবার আলোচনায় ফিরে আসবো। দেবাঞ্জন বাবু যা বলছিলেন। যেটা বলছিলাম যে কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, ডেফিনেটলি কৃষকদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। যে কোনো সরকারের কিন্তু এক্ষেত্রে কৃষকদের কনফিডেন্সে নিয়েই আইনটা পাশ করা উচিত। কিন্তু এখানে একটা বক্তব্য বুঝতে হবে, একটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় ছিল এবং এই ঘোলা জলে অনেকেই মাছ ধরেছে। অনেক ক্ষেত্রে কিন্তু কৃষকদের ভুল বোঝানো হয়েছিল। তবে 100% বলছি, একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বলছি, যে এই যে সরকার সিদ্ধান্তটি নিয়েছে এটা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত, আগে নিলে ভালো হতো। বেশ ঐতিহাসিক সিদ্ধান্ত, এমনটাই সকলে বলছেন। আমি সুজনদার কাছে আসবো। সুজনবাবু কি বলবেন, মানে কৃষকদের স্বার্থের কথা ভেবে, যাদের স্বার্থের কথা ভেবে একটা আইন আনা হচ্ছে তাদের সম্মতি কোথাও নেওয়া হলো না, তাদের সঙ্গেই পরামর্শ করা হলো না, আইনটা চাপিয়ে দেওয়া হলো। দীর্ঘ 1 বছরের আন্দোলন, একাধিক প্রাণ চলে গেল। মোদী সরকার তার ঔদ্ধত্য দেখিয়েছে, কৃষকদের সঙ্গে পরামর্শ করেনি, যেভাবে সংসদে আলোচনা করা উচিত ছিল তা করেনি, বেআইনিভাবে গায়ের জোরে ঔদ্ধত্য দেখিয়ে করতে চেয়েছে। তার বিরুদ্ধে দেশের মানুষের, কৃষকদের সবচাইতে বড় লড়াই স্বাধীনতার পরের, এবং সেই লড়াইয়ের সবচেয়ে বড় জয় হলো মোদিজিকে ক্ষমা চাইতে হলো। কিন্তু এটাই সব নয়। অন্তত 600 জন কৃষক মারা গেছেন, শীত গ্রীষ্ম বর্ষা নানান নির্যাতন ভোগ করেছেন। কৃষক আন্দোলনের যারা যুক্ত কৃষক তাদেরকে পিষে মারা হয়েছে। এই সব ক্ষেত্রে অভিযুক্ত বিজেপি নেতারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি সরকার নিয়েছে? অনুতপ্ত বলে বলেছে? যদি না বলে তাহলে এটা কোনো বোধোদয় নয়। এটা সামনে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের ভোট। অতএব 50 টাকা দাম বাড়িয়ে দেওয়ার পর যেমন 5 টাকা ট্যাক্স কমানো হয়েছে পেট্রোলে, তেমন করে ভোটের স্বার্থে এইটা করলো কিনা এটা বড় কথা। সরকার যদি সত্যি অনুতপ্ত হয়, যদি সত্যি বোঝে, তাহলে স্বামীনাথন কমিশনের রেকমেন্ডেশনটাকে গ্রহণ করে নতুন করে আইন আনার ব্যবস্থা করতে হবে। স্বামীনাথন কমিশনের পদ্ধতি অনুযায়ী C2+50 সেইটা সহ আরো নানা যে রেকমেন্ডেশন আছে, সেই রেকমেন্ডেশন করতে কি দিল্লি সরকার আগ্রহী? আমি আলোচনায় আবার আসবো। রণদীপ সিং সুরজেওয়ালা কি বলছেন শুনবো। आगे ही जनहित की जीत है। अब जनता समझ गई है कि भाजपा की हार के आगे ही किसान और मजदूर की जीत है। अब जनता समझ गई है कि भाजपा की हार के आगे ही देश की जीत है। 26 नवंबर 2020 से जब से देश के 62 करोड़ किसानों ने 3 खेती विरोधी काले कानूनों के खिलाफ याचना लगाई थी, तब से मोदी सरकार यातनाएं दे रही है। बर्बर लाठी चार्ज किए गए, दिल्ली के चारों तरफ के राष्ट्रीय राजमार्ग खुदवा दिए गए, राष्ट्रीय राजमार्गों पर नस्टर और भाले लगवा दिए गए, किसानों के सर फोड़ने के आदेश दिए गए, उन्हें आतंकी कहा गया, किसान को नक्सलवादी कहा गया, हमें किसान को गुंडा कहा गया, किसान को उग्रवादी कहा गया, किसान को आंदोलनजीवी कहा गया। और कुछ गोदी मीडिया के मित्र भी
मोदी सरकार के इस प्रचार में शामिल हो गए। অভিরূপ বাবুর কাছে আসবো। অভিরূপ বাবু, যে সময় এই কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে কৃষক স্বার্থ বজায় রাখা কি সম্ভব হবে, কি বলবেন? প্রথম কথা, আমি দেশের স্বার্থের কথা বলবো প্রথমে। এই যে মাল্টিন্যাশনালরা যদি ঢুকতো আমাদের দেশে, তারা বিদেশি বাজারে যদি দাম ভালো পাওয়া যায় তারা কিনে নিত শস্য কিনলে একটা বড় অসুবিধে ছিল, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট যেটা হয়, যেটার থেকে আমাদের রেশন ব্যবস্থায় চাল গম যায়, সেই প্রকিউরমেন্টটা ভীষণভাবে ব্যাহত হতো। খুব সহজ হিসেব, মোট যেটা প্রডিউস তার যদি একটা বড় অংশ বিদেশে চলে যায় বা মাল্টিন্যাশনালের কাছে চলে যায়, তাহলে তো সরকারের কাছে রেশন ব্যবস্থার মাধ্যমে ডিস্ট্রিবিউট করার মতো খুব অল্প থাকবে। অর্থাৎ আমাদের যেটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা ভীষণভাবে ব্যাহত হতো। একই সঙ্গে কৃষকরা যে একটা সনাতন নির্ভরতা ছিল বড় কৃষকদের ওপরে, বিপদে আপদে কিন্তু বড় কৃষকরা তাদের দেখতো, সেই কাঠামোটা সম্পূর্ণ ভেঙে যেত। অর্থাৎ যে ইন্স্যুরেন্সটা তারা বড় কৃষকদের কাছ থেকে পেত, সেটাও ভেঙে যেত। তার ফলে ছোট কৃষকদেরও একটা বিরাট লাভ হতো বলে আমার মনে হয় না। অবশ্যই লাভ হতো না বলেই তো তারা আন্দোলনে নেমেছেন। এখন আমার ভালো হবে সেটা তো সরকার বললেই হবে না, আমি তো আমার ভালোটা অনেক বেশি বুঝবো। এটা তো একটা অর্থহীন কথা যে আসলে তোমার ভালো হবে এই আইন হলে, তুমি বুঝতে পারছো না। এটা বলার মধ্যে ঔদ্ধত্য এবং এক ধরনের ইনসেন্সিটিভিটি কাজ করছে।